ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের স্বীকৃতি মার্কিন কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা 20 জানুয়ারি শপথের মাধ্যমে ক্ষমতার মসনদে প্রত্যাবর্তন। রাজনৈতিক চাপের মুখে পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। দলের পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত থাকবেন দায়িত্বে। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের 30 অঙ্গরাজ্য, 5 জনের মৃত্যু, বাতিল কয়েক হাজার ফ্লাইট, টানা বৃষ্টিতে বন্যার কবলে ব্রিটেন, জরুরি সতর্কতা জারি। এবং নেপালের 7.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশও। 7:05 ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজান আলিনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে মার্কিন কংগ্রেস। সোমবার ক্যাপিটল হিলে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে স্বীকৃতি দেন আইন প্রণেতারা। গেল বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলেও প্রথা অনুযায়ী এটিই তার আনুষ্ঠানিক স্বীকৃতি। 20 জানুয়ারি ক্যাপিটল হিলের শপথের মধ্য দিয়ে মার্কিন ইতিহাসে ক্ষমতার মসনদে প্রত্যাবর্তন ঘটবে ট্রাম্পের। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় গেল বছরের 5 নভেম্বর। ওই নির্বাচনে ভূমিধস বিজয় পায় রিপাবলিকান দল। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী নভেম্বরে নির্বাচন হলেও ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় 6 জানুয়ারি। সোমবার ছিল সেই দিন। এদিন মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে আইন প্রণেতারা ট্রাম্পের বিজয়ের স্বীকৃতি দেন। কংগ্রেসের দেওয়া অনুমোদনে বলা হয় রিপাবলিকান পার্টি নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে যোগ্য। কংগ্রেসের এই স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। 2020 সালে এই ট্রাম্পকেই হারিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু 2021 সালের 6 জানুয়ারি কংগ্রেসের অনুমোদনের দিনেই মার্কিন ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালিয়ে ফলাফল পাল্টে ফেলার চেষ্টা করেন ট্রাম্প সমর্থকরা। নজিরবিহীন ওই হামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বহু হতাহতের ঘটনা ঘটে। তবে এবার ট্রাম্পের বিজয়ের পর বাইডেন কমলা প্রশাসন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানান। আগামী 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রাজনৈতিক চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। একই সঙ্গে ক্ষমতাসীন লিবারেল পার্টির দলীয় প্রধানের পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি। পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন ট্রুডো। জল্পনা কল্পনার অবসান ঘটালেন জাস্টিন ট্রুডো নিজেই। ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের। সরে যাবেন ক্ষমতাসীন লিবারেল পার্টির দলীয় প্রধানের পদ থেকেও। I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader through a robust, nationwide, competitive process. সোমবার বাংলাদেশ সময় রাত 10টার কিছু পর নিজ বাসভবন রিডো কটেজের সামনে সংবাদ সম্মেলন করেন ট্রুডো। পদত্যাগের ঘোষণা দিলেও পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার সফলতার পেছনে পরিবারের ভূমিকা আছে বলেও দাবি করেন ট্রুডো। দীর্ঘদিন ধরে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন জাস্টিন ট্রুডো। 2013 সালে দলটির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর 2015 সালে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। দীর্ঘ 9 বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন ট্রুডো। তবে সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা অনেকটাই কমে যায়। নানা সমালোচনার মুখে পড়েন তিনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারির পর ট্রুডো সরকারের উপর আরও চাপ সৃষ্টি হয়। বিরোধীদের পাশাপাশি তার নিজ দলের মধ্য থেকে ওঠে পদত্যাগের দাবি। অবশেষে সেই ঘোষণায় দিলেন জাস্টিন ট্রুডো। রাহনুল রানা, সময় সংবাদ।
ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার, ৭৮ বাংলাদেশি জেলে ও নাবিক সহ ভারতের কারাগার থেকে মুক্ত ৯০ বাংলাদেশিকে নিয়ে পৌঁছেছে দুটি জাহাজ। এ বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এখন থেকে প্রায় 10 মিনিট আগে চট্টগ্রামের যে পতেঙ্গার কর্ণফুলী চ্যানেল, সেই চ্যানেলে প্রবেশ করেছে ভারত থেকে মুক্ত হওয়া দুই এফবি যে ফিশিং ট্রলারগুলো, এবং যেখানে রয়েছে প্রায় ৯০ জনের মতো বাংলাদেশি জেলে এবং নাবিক। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এফবি লাইলা 2 এবং তার পাশে আসলে মেঘনা যে 5 ফিশিং ট্রলার, সেই দুটি জাহাজ রয়েছে। এবং এই জাহাজ দুইটি আপনারা জানেন যে ভারত থেকে যে প্রায় ৯০ জনের মতো, অর্থাৎ এর আগে যে দুটি ফিশিং ট্রলার সেখানে ৭৮ জন এবং তার বাইরে প্রায় আরও ১২ জন, মোট ৯০ জন বাংলাদেশি জেলে এবং নাবিককে মুক্ত করা হয় গত ৫ তারিখ বিকেল ৫টায়। এবং তারপর থেকে আসলে কোস্টগার্ডের যেই দুটি জাহাজ আন্তর্জাতিক জলসীমা থেকে স্কট দিয়ে নিরাপত্তা দিয়েই কিন্তু এই যে সকাল ৯টা বাজার ১০ মিনিট আগে চট্টগ্রামের পতেঙ্গায় যে ১৫ নম্বর ঘাট সেখানে এসে পৌঁছেছে। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এফবি লাইলা 2 এবং মেঘনা 5 যে ফিশিং বোট দুইটি, তারা কিন্তু নোঙর করছে এবং তারপরে পরিবারের কাছে যে আনুষ্ঠানিক হস্তান্তর সেটা হবে। এবং সেই আয়োজন কিন্তু কোস্টগার্ড পূর্ব জোনের পক্ষ থেকে করা হয়েছে। সেখানে কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনাদেরকে জানাতে চাই, গত 9 ডিসেম্বর বাংলাদেশের যে এফবি লাইলা 2 এবং মেঘনা 5 এই দুটি ফিশিং ট্রলার আন্তর্জাতিক জলসীমায় ভারতে অনুপ্রবেশের অভিযোগ এনে সেখানকার ভারতীয় কোস্টগার্ড তাদেরকে নিয়ে যায় এবং তারপরে প্যারাদ্বীপে রাখে। এবং এর আগে আপনারা জানেন যে কৌশিক আরেকটি যে ফিশিং বোট সেখানে ভারতীয় জলসীমার কাছে ঝড়ের কবলে পড়লে সেখানেও 12 জন নাবিক আসলে আশ্রয় নেয়। এবং এই 12 জন সহ ফিশিং ট্রলার লাইলা এবং মেঘনার ৭৮ জন, মোট ৯০ জন যে জেলে নাবিক, তাদেরকে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। এবং এই যে বিনিময় হয়েছে সেখানে কিন্তু ভারতীয় প্রায় ৯৫ জন জেলে নাবিক বিভিন্ন সময়ে, বিশেষ করে অক্টোবর নভেম্বরে বাংলাদেশ জলসীমায় যে প্রবেশ করেছিল, তাদেরকেও কিন্তু ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। অর্থাৎ দুই দেশের মধ্যেই, অর্থাৎ বাংলাদেশের ৯০ জন এবং ভারতের ৯৫ জন বিনিময় হয়েছে। এবং এখন যে আনুষ্ঠানিকতা, বিশেষ করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর, সেটা অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের। তীব্র তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্য। ঝড়ের কবলে পড়ে সড়ক দুর্ঘটনায় কানসাসে 2 ও মিসৌরিতে 3 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি খারাপ বিবেচনা করে বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যেদিকে চোখ যায় শুধুই শুভ্র তুষার। রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা সবকিছুই ঢেকে গেছে সাদা বরফের চাদরে। তীব্র শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির উপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়াবহ এক তুষার ঝড়। মার্কিন আবহাওয়া দফতর জানায়, দেশটির মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত 30টি অঙ্গরাজ্যের 6 কোটির বেশি বাসিন্দা আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছেন। 7টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়াবিদদের মতে 1 দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত ও সর্বনিম্ন তাপমাত্রার কারণ হতে পারে এই তুষারপাত। এরই মধ্যে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে প্রধান সড়ক। তবুও ঝড়ের কবলে পড়ে সড়ক দুর্ঘটনায় কানসাসে 2 জন ও মিজৌরিতে 3 জনের মৃত্যু হয়েছে। সোমবার মার্কিন আবহাওয়া বিভাগ জানায়, ওয়াশিংটন ডিসিতে 16 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। এদিকে তুষার ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 3.5 লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা।
অন্যদিকে তুষারঝড়ের মধ্যেই বরফের বল দিয়ে খেলায় মেতেছেন ওয়াশিংটন ডিসির বাসিন্দারা। তীব্র ঠান্ডার মধ্যেই একে অপরের দিকে বল ছুড়ে তুষারপাত উপভোগ করছেন তারা। বড়দের পাশাপাশি এই খেলায় অংশ নেয় ছোটরাও, বাদ যায়নি পোষা কুকুরও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অন্যদিকে তীব্র তুষারপাতের পর বন্যার কবলে পড়েছে যুক্তরাজ্য। ভারী বৃষ্টি ও বরফ গলে দেখা দিয়েছে বন্যা, ডুবে গেছে রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে গাড়ি ও রেল চলাচল। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। প্রায় 150টিরও বেশি জায়গায় বন্যা হওয়ার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। তীব্র তুষারপাত ও বৃষ্টিতে বিপর্যস্ত যুক্তরাজ্য। শীতকালীন আবহাওয়ার এমন রূপ পরিবর্তনে নাজেহাল ব্রিটেনের বাসিন্দারা। সোমবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। বরফ গলে বন্যা দেখা দেওয়ায় ডুবে গেছে রাস্তাঘাট ও রেল লাইন। বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল। এটি খুবই ভয়ঙ্কর আবহাওয়া। আমি একজনের থেকে জ্যাকেট ধার নিয়েছি, একজনের ছাতা উড়ে গেছে। এই পরিস্থিতির জন্য তৈরি হতে হবে আমাদের। আমার মতে পুরো বিশ্বের আবহাওয়ায় উল্টে পাল্টে গেছে। এমন ঝোড়ো হাওয়া আমি আশা করিনি। ট্রেন ছাড়ছে না, আমাদের অনেক অসুবিধা হচ্ছে। বন্যায় লন্ডন ছাড়াও ডুবে গেছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকা। দ্রুত পানি বাড়ায় বন্ধ হয়ে গেছে আশপাশের সড়ক। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই এলাকাগুলোর সঙ্গে সব যোগাযোগ। এর আগে 150টিরও বেশি জায়গায় বন্যার আশঙ্কা করে সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া দফতর। এদিকে ভারী তুষারপাতের কারণে বিপাকে পড়েছেন যুক্তরাজ্যের উত্তরাঞ্চলের বাসিন্দারাও। সাদা বরফের আস্তরণে ঢেকে গেছে মহাসড়ক সহ শহরের রাস্তাঘাট। ম্যানচেস্টার বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী। রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যাওয়ায় অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। অন্তরা সেন, সময় সংবাদ। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। স্থানীয় সময় মঙ্গলবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.1। এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। ভূমিকম্পের প্রভাব পড়ে প্রতিবেশী চীন, ভারত, ভুটান ও বাংলাদেশে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। কাঠমান্ডুর পাশাপাশি দেশটির আরও কয়েকটি জেলায় এর প্রভাব পড়ে। নেপালের ভূমিকম্পের পাশাপাশি 5.3 মাত্রার ভূমিকম্পন অনুভূত হয় কলকাতায়। এছাড়া ভারতের আরও কয়েকটি অঞ্চলও কেঁপে ওঠে। এদিকে এই ভূমিকম্পের প্রভাবে সকাল 7:05 বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV। চীন, মালয়েশিয়া, হংকংয়ের পর এবার ভারতেও শনাক্ত হয়েছে এটি। বেঙ্গালুরুতে HMPV ভাইরাসে 2 শিশু সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। নতুন ভাইরাস উদ্বেগ বাড়াচ্ছে জাপানেও। সংক্রমণের বিষয়টি সতর্কতার সঙ্গে দেখছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 2020 সালের করোনা মহামারীর পর চীনে এবার চোখ রাঙাচ্ছে নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো। এতে সংক্রমিত হয়ে দেশটির হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে। চীনের পর মালয়েশিয়াতেও এই ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতনতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস। প্রতিরোধমূলক ব্যবস্থার অনুশীলন হিসেবে জনসাধারণকে মাস্ক পরতে এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শও দেওয়া হয়েছে। এদিকে ভারতের বেঙ্গালুরুতেও প্রথমবারের মতো দেখা দিয়েছে HMPVর প্রাদুর্ভাব। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম NDTV জানায়, নতুন এই ভাইরাসে সংক্রমিত হয়েছে 3 ও 8 মাস বয়সী 2 শিশু। দেশ জুড়ে শ্বাসতন্ত্রের অসুস্থজনিত পরীক্ষা করার সময় HMPV ভাইরাসে শিশু দুটি আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। এরই মধ্যে 3 মাসের শিশুটি সেরে উঠলেও হাসপাতালে রাখা হয়েছে 8 মাসের শিশুটিকে। আক্রান্ত শিশু বা তাদের পরিবারের কোনো ভ্রমণ ইতিহাস নেই বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তির কাছ থেকে সুস্থদের দূরে থাকারও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে হংকংয়েও, তবে এর সংখ্যা খুবই কম। পাশের দেশ জাপানেও নতুন ভাইরাসের বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
HMPVর কারণে সাধারণ ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে, কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেয়ায় অনেকেই তথ্য গোপনের আশঙ্কা করছেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তপ্ত দক্ষিণ কোরিয়ার রাজনীতি। ইয়োলকে গ্রেপ্তার থেকে বাঁচাতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এর মধ্যেই সিউল সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আরও ঘনীভূত হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক সংকট। অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তপ্ত সিউলের রাজপথ। সোমবার ইয়োলকে গ্রেফতার থেকে বাঁচাতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বাসভবনের সামনে ভিড় করেন তার সমর্থকরা। গ্রেফতারের সময়সীমার শেষ দিনে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে রাস্তায় নামেন তারা। এই সময়সীমা বাড়ানোর জন্য প্রস্তাব দিতে যাচ্ছেন তদন্তকারীরা। একই সঙ্গে ইয়োলকে গ্রেফতারের দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ইয়োলকে গ্রেফতারে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষাকারী দলের প্রধান। এদিকে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই সিউল সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার সাক্ষাৎ করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে। পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্লিংকেন। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের পরীক্ষা চলছে, ঠিক যেমনটা অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও হয়েছে। কিন্তু আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রদর্শন করে সাড়া দিচ্ছেন। দক্ষিণ কোরিয়ার প্রশাসনের উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ বিশ্বাস রয়েছে। আমরা আন্দোলনরত সাধারণ মানুষের পাশে আছি। এ সময় সমুদ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় উত্তর কোরিয়ার সমালোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীতিমালার অবমাননা করেছে পিয়ংইয়ং। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। স্থানীয় সময় সোমবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে এই পরীক্ষা চালানো হয় বলে জানায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সিউল সফরের মধ্যে পিয়ংইয়ংয়ের এমন তৎপরতা নিয়ে চলছে নানা আলোচনা। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির বিরুদ্ধে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়ার পূর্ব সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। তবে এটি স্বল্প নাকি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি। জাপানের কোস্টগার্ডের পক্ষ থেকেও ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির ধারণা এটি ব্যালিস্টিক মিসাইল হতে পারে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যদিও ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পিয়ংইয়ং। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সিউল সফরের মধ্যেই পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে নিয়ে চলছে নানা আলোচনা। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিতেই দেশটির এমন পদক্ষেপ। দীর্ঘ 2 মাস বিরতির পর এমন সময় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া, যখন দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক টালমাটাল অবস্থা। অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে উত্তাল রাজধানী সিউল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ উপকূল থেকে তেল ও গ্যাস উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের আটলান্টিক, প্যাসিফিক, মেক্সিকো উপসাগর ও আলাস্কার বেয়ারিং সাগরের কিছু অংশ সহ প্রায় 625 মিলিয়ন একরের বেশি এলাকায় এ নিষেধাজ্ঞা দেয়া হয়। এই সিদ্ধান্ত পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য নেওয়া হয়েছে এবং এটি 1953 সালের আউটার কন্টিনেন্টাল শেলফ ল্যান্ডস অ্যাক্টের আওতায় কার্যকর করা হয়েছে। পরিবেশবাদীরা এই পদক্ষেপকে স্বাগত জানালেও তেল শিল্প সংশ্লিষ্টরা এটিকে জ্বালানি নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে সমালোচনা করেছে। ব্রিক্স জোটের পূর্ণ সদস্য হিসেবে যোগ দিয়েছে ইন্দোনেশিয়া। সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ব্রাজিল। জোটের সদস্য দেশগুলো সর্বসম্মতভাবে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তি অনুমোদন করেছে বলে জানায় দেশটি। ব্রাজিল এক বিবৃতিতে আরও জানায়,
ব্রিক্সে যোগ দেওয়ার জন্য ইন্দোনেশিয়ার আবেদন 2023 সালেই অনুমোদিত হয়। গেল বছর অক্টোবরে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট সুবিয়ান্তোর দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্দোনেশিয়া সহ আরও 9টি দেশ এই জোটের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে চালু করা হয়েছে টোল ব্যবস্থা। পিক আওয়ারে $9 এবং অফ পিক আওয়ারে $2.25 টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শহরের যানজট নিরসনের পাশাপাশি গণপরিবহন অবকাঠামোর উন্নয়নের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই টোল চালু করা হয়েছে। দীর্ঘ 5 বছর গবেষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়। টোল নিয়ে সাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের শানসি প্রদেশে চলছে বসন্ত উৎসব। নানা রঙের আলোয় সেজেছে প্রদেশটির ডাটং শহর। চমৎকার এই আয়োজনে রয়েছে 9টি প্রদেশের থিম, 31টি লণ্ঠনের সেট সহ দেশটির নানা সংস্কৃতির কৃত্রিম সংযোজন। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে দোকানিদের বেচাকেনাও জমে উঠেছে। চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের প্রাচীন শহর ডাটং আলোকিত হয়েছে নানা রঙের আলোয়। বসন্ত উৎসবে নানা রং ও আকৃতির লণ্ঠনে সেজেছে শহরটি। অন্ধকার রাতের শোভা বাড়াতে এর সাজসজ্জা উপভোগ করেন আগত দর্শনার্থীরা। বিভিন্ন ধরনের লাইট শো আর বাদ্যযন্ত্রের আয়োজনে মুগ্ধতা ছড়িয়ে পড়ে চারপাশে। বাহারি খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা, বেচাকেনাও চলে বেশ। ডাটংয়ে আয়োজিত এই উৎসবে তৈরি করা হয় বৌদ্ধদের কৃত্রিম মন্দিরও। 45টি গুহা, 51,000-এর বেশি ভাস্কর্যের কারণে 2001 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পায় শহরটির 1,500 বছরের পুরানো মন্দিরগুলো। চলতি বছর 1 জানুয়ারি শুরু হওয়া এই উৎসবে রয়েছে দেশটির 9টি প্রদেশের থিম, 31টি লণ্ঠনের সেট সহ আরও অনেক কিছু। 3.28 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আয়োজিত এই বসন্ত উৎসব চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। চান্দ্রবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত হয় ঐতিহ্যবাহী এই বসন্ত উৎসব। এই উপলক্ষে জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির প্রথম দিকে চীনে শুরু হয় ছুটির মৌসুম। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে ছুটি কাটাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঘরে ফেরেন চীনা নাগরিকরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। নিজেকে কখনোই ড্রাইভার নয়, বরং হেল্পারই ভাবেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আপাতত তাই চুক্তি বাড়ানো নয়, শেষ অ্যাসাইনমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে উপহার দিতে চান দারুণ কিছু। মিনি বিশ্বকাপে টেল এন্ডারদের নিয়ে বিশেষ পরিকল্পনা সালাউদ্দিনের। লিটন শান্তর অফ ফর্ম নিয়েও চিন্তিত নন তিনি। বলছেন, দ্রুতই রানে ফিরবেন টাইগার 2 টপ অর্ডার ব্যাটসম্যান। স্ট্র্যাটেজিক্যালি আসলে পুরোটাই হচ্ছে আসলে হেড কোচের, তার মাথা থেকেই আসবে এবং টিমের আসলে আমি হেল্পার। ড্রাইভার না হয়েও ড্রাইভিং সিটেই টাইগারদের কাছে জাতীয় দলের বর্তমান কোচিং প্যানেলের আস্থার বড় নাম। ক্রিকেটারদের যিনি চেনেন নিজ হাতের তালুর মতোই। 2024-এর গড়পড়তা বছরের সবশেষ সিরিজে টাইগারদের ব্যাটে স্বস্তি যতটুকু তার নেপথ্যের অনুঘটকদের একজন সালাউদ্দিন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুশ্চিন্তার ঈশান কোণে যতটুকু মেঘ তা সরানোর গুরু দায়িত্ব তাঁর কাঁধেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠেছে অনেক, তবে ইতিবাচক সালাউদ্দিন। ছেলেদের মেন্টাল সাইডটা কিছুটা ডেভেলপ করছে, সেটাই পুরো সিরিজে আমার কাছে মনে হয় এটাই ভালো লাগছে যে তাদের অ্যাপ্রোচটা অনেক চেঞ্জ হয়েছে। কোন উইকেটে কোন ধরনের শর্টস খেলতে হবে সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা রপ্ত করতে পারবো তত আমাদের জন্য বেটার পারফরমেন্স করা সুবিধা হবে। বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি আপাতত শেষ সালাউদ্দিনের। গুঞ্জন আছে টুর্নামেন্ট শেষে তাকে হেড কোচ বানাতে চায় ক্রিকেট বোর্ড, তবে সেসব নিয়ে আপাতত ভাবেন না তিনি। বড় স্বপ্ন দেখেন মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট নিয়েই। এখন আর ওই যুগ নাই যে আমরা ভালো খেলার জন্য যাব, কারণ আমার মনে হয় যে আমাদের এখন থেকে এই চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। আমাদের আসলে ভালো করতে হবে এবং আমাদের ওই স্টেজ চলে আসছে যে আসলে আমাদের এখন পারফরমেন্স ডেলিভারি করা। তবে সেখানে দুশ্চিন্তার নাম লিটন শান্তের অফ ফর্ম। সবশেষ সিরিজে রানে ছিলেন না এলকেডি, রানে নেই বিপিএলেও। শান্তর অবস্থাও অভিন্ন। অবস্থাটা এমন যে টাইগার অধিনায়ক বাদ পড়েছেন বিপিএল এর বরিশালের একাদশ থেকে। অবশ্য এ নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছেন না টাইগারদের সিনিয়র সহকারী কোচ। এখানে হতাশ হওয়ার কিছু নেই, তারা এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট করছে, তারা জানে তাদের কিভাবে আসলে ব্যাক করতে হবে।
তারা কিভাবে রানে ফিরবে, সেটার জন্য হয়তো তাকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা আসলে আপনি কতদিন ধরবেন সেটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর নির্ভর করে। তবে ক্যারিবিয়ান সিরিজে অধিনায়ক হিসেবে মিরাজ আর লিটনকে ফুল মার্কসি দিলেন সালাউদ্দিন। তার পরামর্শ, যাকেই অধিনায়ক করা হোক না কেন তা যেন হয় দীর্ঘমেয়াদে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চলছে মধ্যবর্তী দলবদল। বয়স 40-এর ঘরে ঠেকলেও পারফরমেন্স দিয়ে আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যালন ডিওর কিংবা ফিফা দ্য বেস্টের মঞ্চে আলো ছড়াবেন না ক্রিস্টিয়ানো রোনালদো, এটা যেমন স্বাভাবিক, ঠিক তেমনি নিজস্ব টেরিটরিতে তিনি থাকবেন সবার সেরা, এটাও সত্য। মধ্যপ্রাচ্যে এখন ইউরোপ মাতানো নাম করা সব তারকারা থাকলেও গেল মাসে গ্লোব সকার অ্যাওয়ার্ডে মিডল ইস্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়ে তারই প্রমাণ দিয়েছেন CR7। 40 বছর বয়সেও যেন 25-এর টকবগে তরুণ ক্রিস্টিয়ানো রোনালদো দুর্দান্ত পারফরমেন্সে করছেন একের পর এক স্কোর, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন 1000 গোলের মাইল ফলকের দিকে। এমন ফর্ম থাকার পর দলবদলের বাজারে তাকে ঘিরে আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। তবে রনের স্পষ্ট জবাব, বেশ ভালো আছেন সৌদি আরবে, এখন আর বদলাতে চান না ঠিকানা। আমি এখানে বেশ ভালো আছি, শুধু আমি একা না, আমার পরিবার এবং সন্তানরাও উপভোগ করছে। সৌদি আরবে আমরা একটা নতুন জীবন শুরু করেছি। এখানে জীবন যেমন ভালো তেমনি ফুটবলও। ব্যক্তিগত সবকিছু বিবেচনায় আমি এখানেই থাকতে চাই, আর দলগতভাবে বিবেচনায় নিলে বলবো আমাদের আরও উন্নতির জায়গা আছে। ব্যক্তিগত নৈপুণ্যে সৌদি মাতালেও আক্ষেপ আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। এখন পর্যন্ত আল নাসরকে দিতে পারেননি বলার মতো কোনো সফলতা। লিগে আল হিলাল আর আল ইত্তিহাদের চ্যালেঞ্জ ঠিকঠাক নিতে পারছে না তার দল। তবে হাল ছাড়ার পাত্র নন রোনালদো। ক্লাবের হয়ে প্রো লিগ জেতার পাশাপাশি স্বপ্ন দেখেন AFC চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। আল হিলাল আর আল ইত্তিহাদের মতো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সত্যি কঠিন, তবে আমরা হাল ছাড়ছি না, চেষ্টা করে যাচ্ছি। ফুটবলটাই এমন, এখানে তোমার ভালো খারাপ দুই সময়ই আসবে। আমার কথা হলো চূড়ান্ত রকমের পেশাদার হও আর শেষ পর্যন্ত চেষ্টা করে যাও, সফলতা আসবেই। আল নাসরকে আমি AFC চ্যাম্পিয়ন্স লিগ উপহার দিতে চাই। বাৎসরিক 220 মিলিয়ন মার্কিন ডলার রেকর্ড পারিশ্রমিকে 2023-এর শুরুর দিকে আল নাসরের সঙ্গে চুক্তি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। আসছে সামারে শেষ হবে এই চুক্তির মেয়াদ। SM ইকবাল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের স্বীকৃতি মার্কিন কংগ্রেসের। আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা। 20 জানুয়ারি শপথের মাধ্যমে ক্ষমতার মসনদে প্রত্যাবর্তন। রাজনৈতিক চাপের মুখে পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। দলের পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত থাকবেন দায়িত্বে। এবং তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের 30 অঙ্গরাজ্য, 5 জনের মৃত্যু, বাতিল কয়েক হাজার ফ্লাইট। টানা বৃষ্টিতে বন্যার কবলে ব্রিটেন, জরুরি সতর্কতা জারি। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গে থাকুন সময়ের।